দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি বোর্ডে যারা এবার মাধ্যমিক দেবে, মানে ক্লাস 10, শুধু ক্লাস 10 বললে ভুল হবে, মানে যারা মাধ্যমিক দিবে তারাও নয়, যারা প্রথম যারা সেমিস্টারগুলো দিবে তাদের জন্য এটা প্রযোজ্য। মানে আমি বলতে চাইছি তোমাদের সিবিএসসি বোর্ডে দশম শ্রেণীর অন্তর্গত যে 4টি গল্প রয়েছে, সেই 4টি গল্পের আলাদা আলাদা ভিডিও তো আমি দিয়েইছি। এবার আমি এই 4টি গল্পকে একত্রিতভাবে একটি বিষয়বস্তু আলোচনা করতে চলেছি। মানে প্রত্যেকটি গল্প থেকে অল্প অল্প করে সারমর্ম আমি তোমাদের সামনে তুলে ধরব, যার ফলে তোমরা এই ভিডিওটি যদি দেখো তাহলে অল্প দেখলে পরেই তোমাদের সেই গল্পটা মনে চলে আসবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। চলো তাহলে আমরা বেশি দেরি না করে গল্পের দিকে এগিয়ে যাই। 4টি গল্প রয়েছে, একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরে একটু শুনবে, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্রথমে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হলো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, জ্ঞানচক্ষু গল্পটিতে আমরা যে প্রধান চরিত্রটি পাই সেই প্রধান চরিত্রটি হলো তপন। এই জ্ঞানচক্ষু গল্পটি নিটোল একটি ছোট গল্প, আর কিছুই নেই এখানে। এখানে সাদা সিধে গল্প বলার একটি ধরন রয়েছে, যেটি লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন। মানে আমি বলতে চাইছি যে একটি সাধারণ ছোট গল্প এই জ্ঞানচক্ষু। এখানে কোনো রোমাঞ্চকর কিছু নেই, বা মনে করো ঐতিহাসিক কিছু নেই, বা মনে করো ভৌতিক কিছু নেই, বা রূপক সাংকেতিকও কিছু নেই, ঘুরিয়ে ফিরিয়ে বলার কিচ্ছু নেই। সাদাসিধে কথা সাদাসিধে ভাবে আমাদের সামনে তুলে ধরছে। তো এই গল্পে আমরা দেখতে পাই তপন নামে একটি ছোট বালক। তোমরা এখন মাধ্যমিকে পড়ছো, সেই বয়সী একটি বালক, সে পড়াশোনা করছে। তার একটি সাধারণ জ্ঞান ছিল যে লেখক, এই যে লেখক বা এই যে রাইটার যারা রয়েছে, তোমরা যে বই পড়ছো, সেই লেখকরা নাকি অন্য গ্রহের মানুষ। লেখকেরা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, এটি তপনের এতদিন মনে হয়েছে। মানে সে ভাবতো যে লেখকের কি না কি থাকে, মানে লেখক হতে গেলে হয়তো কোনো নতুন প্রতিভা থাকা দরকার, বা অন্য কোনো এক্সট্রা পার্টস থাকে লেখকদের। এটা তার একটি সাধারণ ধারণা ছিল। কিন্তু ছোট মাসির যখন বিয়ে ঠিক হয়, এই ছোট মাসির বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তপন যখন বিয়ে বাড়িতে গিয়েছিল, তখন সেখানে সেই ছোট মেশোকে দেখে তার ধারণা সম্পূর্ণ ভেঙে যায়। কারণ ছোট মেশো ছিল একজন লেখক। লেখকরাও যে এরকম মানে সাধারণ মানুষের মতো হতে পারে, সেটি তপন ভাবতেও পারেনি। সাধারণ মানুষের মতো লেখকরাও দাড়ি কামান, সিগারেট খান, আড্ডা মারেন, চা খান, ঘুমানোর সময় ঘুমোতে যান ইত্যাদি, সমস্ত সাধারণ মানুষের মতো তারা। তো কাজেই তপন এই সমস্ত দেখে না খানিকটা অবাক হয়ে গিয়েছিল, এবং সে তখন মনে মনে ভাবলো যে আমি যদি এরকম সাধারণ মানুষের মতো, আমিও এবং আমার মেসোমশাইও সাধারণ মানুষের মতো, তো লেখক মানে যদি এই মেসোমশাইয়ের মতো ব্যক্তিরা হয়ে থাকে, তাহলে আমার লেখক হতে অসুবিধা কোথায়? আর এই ভাবার ফলেই তপন লিখে ফেলে একটা আস্ত গল্প। সে তার স্কুলে যাবার প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে বিশ্লেষণ করেই বা সেই অভিজ্ঞতাকে বর্ণনা করেই তার নতুন দিন, মানে বা প্রথম দিন, সত্যি কথা বলতে প্রথম দিন একটি গল্প সে লিখে ফেলে। এবং বিয়ে বাড়িতে তার মা যে হোম টাস্কের খাতা আনিয়েছিল, সেই হোম টাস্কের খাতায় সে কিন্তু এই কাজটি করেছিল। তারপর বিয়েটি তো পার হয়ে গেল। এইবার আরেকটা মজার ব্যাপার কি, তপন এই বিয়ে বাড়ির মধ্যে যে তার ছোট মাসি, মানে বিয়ের পরে আর কি, ছোট মাসি যখন এসেছিল, তখন গরমের ছুটি উপলক্ষে
তপনও সেই বাড়িতে কিছুদিন ছিল। আর বিয়ের পরে দেখবা অষ্টমঙ্গলা বা আরো পরে ভ্যাকেশন ছিল, এই জন্য ছোট মাসি মেশো ছিল সেখানে। তো তারপর তপনের সাথে ছোট মাসির বয়সের ডিফারেন্স 8 বছর, খুব একটা বেশি নয়। তবুও ছোট মাসির সাথে তার যেন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। আর এজন্যই তপন তার লেখার কথাটি তার ছোট মাসির কাছে দেখায়, মানে তার লেখাটি ছোট মাসির কাছে নিয়ে গিয়ে দেখায়। এবং ছোট মাসি ক্রেডিট নেওয়ার জন্যই বলতে পারো, বা নতুন বিয়ে হয়েছে এই যে একটা ভালো দিক, মানে যাই হোক তপনের সেই লেখাটিকে কিন্তু প্রমোট করে সবার কাছে। মানে প্রথমে তার ছোট মেশোর কাছে নিয়ে গিয়ে ধাবিত হয়, মানে ছোট মেশোর দিকে সেই গল্পটি নিয়ে ধাবিত হয়। তপন প্রথমে কিন্তু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন সে নিয়ে পৌঁছায় তখন মনে মনে সে পুলকিতই হয়। আর তারপর ছোট মেশোও হয়তোবা এটা বিয়ে বাড়িতে যেহেতু নতুন জামাই তিনি, তাই শ্বশুর বাড়ির সবাইকে খুশি করার জন্য হতে পারে, বা সত্যি সত্যি হয়তো গল্পটা ভালোই লিখেছে এই জন্য হতে পারে, গল্পটির ভীষণ প্রশংসা করেছিলেন। এবং তিনি সবার কাছে বড় গলায় বলেছিলেন যে এই লেখাটা তপন খুব ভালো লিখেছে এবং এই লেখাটা আমি পত্রিকায় প্রকাশ করে দেব। সন্ধ্যাতারা নামক একটি পত্রিকা আছে, যেই পত্রিকার যে এডিটর, সেই এডিটরকে শেয়ার মেশো বলে তার লেখাটা সেই পত্রিকায় তিনি প্রকাশ করে দেবেন, এই আশ্বাস তিনি দিয়েছিলেন। যাই হোক তপন এটাতে ভীষণ খুশি হয় এবং খুশি হওয়ার পর সে কিন্তু আরো অনেকগুলা 4-5টা গল্প আরো লিখতে থাকে। আর এদিকে গল্পটি নিয়ে মেশো চলে যায় বাড়ি। তারপর দীর্ঘদিনের অপেক্ষা, তপন প্রায় গল্পটির কথা ভুলেও গিয়েছে, কারণ এদিকে পড়াশোনার প্রচন্ড চাপের ফলে হঠাৎ একদিন ছোট মাসি এবং মেশো তার বাড়িতে হাজির। মেশোর হাতে একটা সন্ধ্যাতারার পত্রিকা ছিল। সেই সন্ধ্যাতারা পত্রিকাটি যখন তপন দেখেছিল তখন তার বুকের রক্ত কিন্তু হঠাৎ করে ছলাৎ করে ওঠে। মানে দেখবে হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড কিছু যদি তুমি দেখে ফেলো তাহলে তোমার এরকম বুকটা ধড়াস করে ওঠে। তপনেরও এরকম হয়েছিল। তারপর মেশো যখন বের করে দেখালো যে এই দেখো তোমার লেখা আমি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছি, সেই পত্রিকাটি নিয়ে তপন দেখলো সত্যি সত্যি যেন তার লেখাটা ছাপা হয়েছে। প্রথম দিন শ্রী তপন কুমার রায়, এই যে মনে রাখবে তপন কুমার রায়, তপনদের টাইটেল ছিল কিন্তু রায়, মানে তার পুরো নাম হলো তপন কুমার রায়। এবার তার বাড়িতে তো তার নাম পড়ে গেল লেখক সাহিত্যিক ঔপন্যাসিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম পড়ে গেল। তার মামারা, মানে মামা নয় তার কাকা জ্যাঠা যেহেতু তার বাড়িতে আসছিল, বাবা মা ইত্যাদি সবাই কিন্তু তখন তপনকে বেশ বাহবা দিতে লাগলো। তপন তার গল্পটা যে পড়বে পত্রিকায় সেই সুযোগই পাচ্ছিল না, মানে সবার হাতে হাতে ঘুরছিল সে পত্রিকাটি। তারপর যখন সে অবশেষে পত্রিকাটি তার কাছে পায়, সে পড়ে যেন কিছু বুঝতেই পারলো না। মানে সে যে গল্পটি লিখেছিল সেই গল্পটি কিচ্ছু নেই এখানে, সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানে কারেকশন করে দিয়েছে তার ছোট মেশো। এবং ছোট মেশো এটা ক্রেডিটটা নেয়নি, কিন্তু সবাই এই ব্যাপারটি কিন্তু জানতে পেরে গেল যে তপনের গল্পটি ছোট মেশো কারেকশন করে দিয়েছে। সবাই তখন তপনকে ক্রেডিট না দিয়ে তার ছোট মেশোকে ক্রেডিট দিতে লাগলো, কারণ তিনি যদি কারেকশন না করে দিতেন তাহলে কি সন্ধ্যাতারার সম্পাদক সেটিকে ছাপাতে রাজি হতো? কখনোই না। আর এটাই তপনের কিন্তু দুঃখের বিষয়। তার মনে হয় যে আজকে সবচেয়ে দুঃখের দিন তার। তার মা যখন গল্পটি তাকে পড়তে বলেছিল তখন গড়গড়িয়ে শুধু পড়েই গেল। এই যে গল্পটির যে অর্থ, সেই অর্থ তপন বুঝতেই পারলো না, মানে কি লেখা রয়েছে এই গল্পটির মধ্যে। দেখো তারপর তপন একটি সিদ্ধান্ত নিয়েছিল যে পরবর্তীকালে সে যদি কোনো দিন কোনো গল্প ছাপাতে দেয় বা পত্রিকায় যদি তার কোনো গল্প ছাপা হয়, সে কারো মারফত বা কারো ভায়া হয়ে সে কিন্তু যাবে না, সে নিজে গিয়ে পত্রিকায় ছাপাতে দিবে। প্রকাশক যদি ছাপায় তো ভালো, না ছাপালেও ভালো, কিন্তু এই যে একটা বদনামের ভাগী তপন কিন্তু হবে না। আর
এই পত্রিকায় মানে এই গল্পটিতে, জ্ঞানচক্ষু গল্পটিতে তপনের দুবার জ্ঞানচক্ষু খুলেছিল। একবার হচ্ছে প্রথম যখন সে তার মেসোমশাইকে দেখেছিল তখন একবার জ্ঞানচক্ষু খুলেছিল, আর একবার যখন তার মেসোমশাই এই যে কারেকশন করে দিয়েছিল আসলে বাস্তবটা কতটা কঠিন বা সমাজ যে কতটা কঠিন ভাবে সবাইকে দেখে, সেই জিনিসটাই তপনকে আরেকবার জ্ঞানচক্ষু খুলিয়ে দিয়েছিল। আমি খুবই শর্টে বললাম, একটি বড় ভিডিও আমার করা আছে, প্লেলিস্টে গেলে দেখতে পাবে। সেই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন হয় একবার দেখে নিও। এই গল্পটি আমি সংক্ষেপে এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। এর পরে আমরা এর পরবর্তী যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আলোচনা করব। এবার আমরা বনফুলের লেখা আলোবাবু যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আলোচনা করব। বনফুলের আসল নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো, আলোবাবু গল্পটি আমি এর আগেও ভিডিও করেছি, সেখানেও রয়েছে অনেক বড় একটি বিশ্লেষণ, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবুও আমি খুব সংক্ষেপে তোমাদের সামনে বলে দিচ্ছি, এখন একটু মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আলোবাবু যিনি ছিলেন তার আসল নাম আলো। তিনি এই ভদ্রলোকটি বিয়ে করেননি, কারণ একমাত্র তার আর্থিক অভাবের জন্য। তিনি বিয়ে করে তার স্ত্রীকে তেমন শান্তিতে রাখতে পারবেন, শান্তি বলতে মানে মানসিক নয়, একটি টাকা পয়সার দিক দিয়ে আর কি, সেটি তার হয়ে উঠবে না জন্য তিনি কিন্তু বিয়ে করেননি, মানে আর্থিক অভাবের জন্য তিনি বিয়ে করতে পারেননি। আর যেহেতু তিনি বিয়ে করতে পারেননি তাই তার ভালোবাসা উগড়ে দিয়েছেন যাবতীয় সমস্ত বিষয়ের ওপর, সে মানুষ হোক, জীব হোক, বা যে কোনো সামাজিক যে কোনো ছোট ছোট দ্রব্য হোক, সে ধরো টুপি হোক, ঘড়ি হোক, বা দুকি তবলা, হ্যাট ইত্যাদি যাবতীয় কিছু, সবকিছুই। তো গল্পটি শুরু হয়েছিল আলোবাবুর চেহারার বিবরণ দিয়ে। আলোবাবু কুৎসিত চেহারা, মানে কুৎসিত বলতে কালো চেহারা, বেগুন পোড়ার মতো কালো, বেগুন যেমন পোড়ালে পরে কালো হয়ে যায় সেরকম কালো। আর তাছাড়াও তিনি সাদা ধপধপে একটি পোশাক পরেছিলেন যেটি মোটামুটি ময়লাই ছিল, পরিষ্কার নয়। তার চেহারা কালো, তার উপর তার গোঁফদাড়ি কালো, তো সেক্ষেত্রে আরো তাকে কালো দেখাচ্ছিল। সেই আলোবাবু একদিন একটা ঝুলির মধ্যে পাখির বাচ্চা নিয়ে আমাদের কথক বা লেখক বলতে পারো, যিনি ডাক্তারের এখানে ভূমিকা পালন করেছিলেন, তার চেম্বারে গিয়ে হাজির। তার একটাই দাবি ছিল সেই পাখির বাচ্চাকে একটু সেবা শুশ্রূষা করা, কারণ ছেলেপেলের দল পাখিটিকে টেনে নিয়ে এমন ভাবে তার পায়ে দড়ি বেঁধে টানছিল যে পাখিটি প্রায় খোঁড়া হয়ে গিয়েছিল। খোঁড়া বুঝে তো তোমরা, মানে পায়ে চোট লাগলে যেমন আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি সেরকম হয়ে গেছিল। তো সেই কথকের কাছে নিয়ে যাওয়ার পর কথক তাকে টিংচার আয়োডিন লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিল, বলছিল ভালো হয়ে যাবে। তো তারপর তার সাথে একটু কথোপকথন হয়েছিল, বলেছিল আমি অবিনাশ বাবুর বাড়িতে থাকি। তো এটা একটি পর্ব চলে গেল। তারপরে আমরা দেখতে পাই অনেকদিন বাদে সেই কথক মানে আমাদের যে ডাক্তার বাবু, তিনি অবিনাশ বাবুর বাড়িতে একটি কাজে গিয়েছিলেন। অবিনাশ বাবু ছিলেন সেই তল্লাটের নামজাদা একজন উকিল। তো সেই অবিনাশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। অবিনাশ বাবুর বাড়িতে গিয়ে আলোবাবুকে দেখতে পেলেন। আলোবাবুকে যখন দেখতে পেলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে এখনো আর রয়েছেন? তখন অবিনাশ বাবু বলল, বেশ ভালো লোকটা, খায় দায়, ভালো কাজকর্ম করে, স্নেহের কাঙ্গাল বেচারা, ইত্যাদি ইত্যাদি। তখন আলোবাবু কিন্তু তার যে ছেলে রয়েছে, তার দুটো ছেলে বিনু এবং তিনু, তো সেই বড় ছেলের যার 10 বছর বয়স, তার একটি কুকুরের ছানা ছিল। সেই ছানাটির চোখের যে পিচুটি মানে চোখের যে কাতর, সেই কাতরটি তুলো দিয়ে পরিষ্কার করছিলেন। তখন অবিনাশ বাবু বললেন আমাদের কথককে, ডাক্তারবাবুকে, যে তার জন্য যদি একটা কাজ জোগাড় করে দিতে পারো খুব ভালো হয়। সেই কথা মতো সেই আমাদের ডাক্তারবাবু আলোবাবুর একটি কাজ জোগাড় করে দিয়েছিল। কি কাজ বলতো? প্রবেশনার ড্রেসারের কাজ, মানে ওই যে ঘা পাচড়া ইত্যাদি যে পরিষ্কার করে দেয়, ড্রেসিং করে দেয় এক কথায়, সেই কাজ। তো প্রথমত সেখানে 10 টাকা মায়না দিতে চায় ডাক্তাররা, তারপরে ধীরে ধীরে প্রমোশন হবে। তো সেটাতেই রাজি হয়ে যায় আলোবাবু। তারপর সেখানে ভালোই কাজ করছিল। এমন সময় ইতিমধ্যে একটা রোগীর পায়ে ঘা কিছুতেই সারছিল না। সেই রোগীটি একটা ওষুধ দেখিয়ে দিয়েছিল যে আমাকে ওই ওষুধটা দেন। আলোবাবু তার কথা মতো রোগীটির ঘায়ের মধ্যে সেই
ওষুধটি দিয়ে দেয়। তারপর তো চেঁচামেচি শুরু হয়ে যায়। আসলে সেটি কোনো ওষুধই ছিল না, সেটি ছিল কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড যদি ঘায়ের মধ্যে দিয়ে দেয় সে তো জ্বালা করবেই, সে জায়গাটা পুড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আলুবাবুর চাকরিটা কিন্তু চলে যায় সেখান থেকে। তারপর আলুবাবু সেই লেখকের বা আমাদের ডাক্তারবাবুর বাড়িতেই এসে হাজির হয়, কারণ ওদিকে অবিনাশবাবুর স্ত্রীও আলুবাবুকে তাড়িয়ে দিয়েছিল। তার অপরাধ কি ছিল বলতো? অপরাধ ছিল আলুবাবু একদিন তার ছোট ছেলেকে এক কোলে নিয়েছিলেন এবং কুকুরের বাচ্চাকে এক কোলে। একবার ছোট ছেলেকে চুমু খাচ্ছিলেন, আর একবার কুকুরের বাচ্চাকে চুমু খাচ্ছিলেন, আবার ছোট ছেলেকে চুমু খাচ্ছিলেন। তো এটা কোনো মা সহ্য করবে? তুমি কুকুরের মুখে চুমু খেয়ে তারপর তার ছোট শিশুর মুখে চুমু খাচ্ছ। এই জন্য অবিনাশ বাবুর স্ত্রী আলুবাবুকে বের করে দিয়েছে। এবার তার একটাই পথ, ওই ডাক্তার বাবুর কাছে, মানে আমাদের যে কথক, সেই কথকের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভালোই ছিল, দিন ভালোই কাটছিল, কথকের সাথে বেশ ভালোই তার দিন যাচ্ছিল। আর একবার রামবাবুর গায়ের বাচ্চা হয়েছিল, সেটি দেখতে গিয়েছিল আলুবাবু। তারপর হঠাৎ দেরি হয়ে যায়, সে ছুটতে ছুটতে তার বাড়িতে আসে। লেখক ভাবছে ইনি এত ছুটতে ছুটতে কেন আসছে। তখন তিনি চুপিসারে তাকে কিন্তু ফলো করেন আলুবাবুকে, যে কেন তিনি ছুটতে ছুটতে আসছেন। দেখতে পায় তার একটা তরঙ্গ ছিল ভাঙ্গা, মানে হচ্ছে তোমার ভাঙ্গা যে বাক্সগুলো আর কি, সেই বাক্সগুলো খুলে একের পর এক জিনিস বার করছে। একটা জিনিস খুব যত্ন সহকারে রাখা ছিল, অনেকগুলি প্রোটেকশন দিয়ে। তারপরে জিনিসটি ছিল, সেটি ছিল তার ঘড়ি, প্রাণের চেয়ে প্রিয় ঘড়ি। সেই ঘড়িটিকে আলুবাবু ভীষণ ভালোবাসতো, সেটি ছিল দম দেওয়া ঘড়ি। সেই ঘড়িটিকে সময় মতো দম দিতে না পারায় আলুবাবু কিন্তু ছুটতে ছুটতে আসছিল, কারণ 10টার সময় সেই ঘড়িতে দম দিতে হয়। তারপর আলুবাবু ঘড়িটিতে এমন ভাবে দম দিচ্ছিলেন যে দেখে মনে হচ্ছিল তিনি যেন পূজা করছেন। মানুষ পূজা যেমন নিষ্ঠা ভরে ভক্তি ভরে করে, তিনি কিন্তু তেমনি পূজা করছিলেন, মানে ঘড়িতে দম দিচ্ছিলেন। তো এটি লেখক দেখে কিন্তু চমকে যায় এবং তা দেখে আলুবাবুর কাছে ঘড়ি। তার কিছুদিন পরে আলুবাবু একা ঘরের মধ্যে গোল মানে জোরে আর কি গলা ছেড়ে গান গাইতে থাকে। ওই গানটি কি ছিল বলতো? আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। তো এটা হলো ওই গান। লেখক এসে বলছে যে আপনি কেন এই গানটি করছেন? আলুবাবু বলল, জানেন আমার একটা প্রাণের চেয়ে প্রিয় ঘড়ি ছিল, সেই ঘড়িটি চুরি হয়ে গিয়েছে। আমার কাছে যে ঘড়িটি ছিল সেটি তো কেউ জানতোই না যে আমার কাছে ঘড়ি রয়েছে। কিভাবে চুরি হলো আমি বুঝতেই পারছি না। চুরি হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু যিনি যে সেই ঘড়িটি নিয়েছেন তিনি কি সত্যি সত্যি বা সঠিকভাবে আমার ঘড়িতে দম দিতে পারবেন? আমার সেটাই চিন্তা হচ্ছে। তো তারপর লেখক তো কিছু বলতে পারছে না, বুঝতেই পারছো এখন চুরিটি কে করেছে, কারণ কে দেখলো এটা কিন্তু বইয়ে উল্লেখ নেই, কিন্তু তোমরা একটু আইডিয়া করে নাও চুরিটা কে করতে পারে। তো এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আর তারপর আমরা শেষ পর্যন্ত দেখতে পাই আলুবাবুর স্থান হয় পাগলাগারদে, কারণ আলুবাবু এই সভ্য সমাজকে মেনে নিতে পারেনি। আর যেহেতু সভ্য সমাজকে মেনে নিতে পারেনি, তাই তার স্থান হয়েছিল শেষ পর্যন্ত পাগলাগারদে। দেখো গল্পটি এই পর্যন্তই। আমি যতটা সম্ভব খুব শর্টে গল্পটি আলোচনা করলাম। গল্পটি খুব বড়ভাবে আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া রয়েছে, প্লে লিস্টে গেলেই দেখতে পাবে। এবার আমরা তার পরবর্তী 3 নাম্বার যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে এখন আলোচনা করব। এবার আমরা সুবোধ ঘোষের লেখা বহুরূপী যে গল্পটি রয়েছে সেই বহুরূপী গল্পটি খুবই সংক্ষেপে আলোচনা করব। বড় ভিডিও দেওয়া রয়েছে, প্রয়োজন যদি হয় তোমাদের তাহলে বড় ভিডিওটি গিয়ে একটু দেখে নিবে। আর আমি এখানে খুবই সংক্ষেপে আমাদের সুবোধ ঘোষের লেখা বহুরূপী যে গল্পটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। দেখো, বহুরূপী গল্পটি আবর্তিত হয়েছে, মানে বহুরূপী গল্পটি পুরোটাই জুড়ে রয়েছে হরিদার জীবন বৃত্তান্তের একটি বর্ণনা। আমরা এই গল্পে হরিদাকে সমস্ত গল্পটি জুড়ে দেখতে পাই। হরিদা হচ্ছে একটা বহুরূপী, মানে যিনি বহু রূপে সব সময় সেজে গুজে উপার্জন করেন, মানে কখনো বাইজি, কখনো কাপালিক, কখনো পুরোহিত, কখনো পাগল, কখনো পুলিশ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রূপ যিনি এই রোজগার করেই জীবন যাপন করেন, তিনি হলেন বহুরূপী। গল্পের প্রথমে আমরা দেখতে পাই
জগদীশ বাবু এই গল্পের আরেকটি ক্যারেক্টার, যিনি প্রচুর বিত্তবান লোক, মানে যার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে। সেই জগদীশ বাবুর বাড়িতে একটি সন্ন্যাসী আসে হিমালয় থেকে। সেই সন্ন্যাসী নাকি 1000 বছরেরও বেশি জীবিত রয়েছে। সেই সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন, বছরে একটি মাত্র হর্তকি খেয়েই তিনি জীবন ধারণ করেন। এটি একটি কাল্পনিক গল্পটি, এই যে সন্ন্যাসীর যে কাহিনীটি, এই সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য জগদীশ বাবুর হাত নিষ্পিস করছিল, কিন্তু সন্ন্যাসী পায়ের ধুলো কিছুতেই দিচ্ছিল না। শেষে জগদীশ বাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের সামনে ধরেছিল। তখন তিনি বাধ্য হয়ে তাকে জগদীশ বাবুকে পায়ের ধুলো দিয়েছিলেন, এবং সেই সন্ন্যাসী যাবার সময় জগদীশ বাবু তাকে 100 টাকা, মনে রাখবে সন্ন্যাসীকে দিয়েছিল 100 টাকা, এবং পরবর্তীতে আসবো আমরা হরিদা, তাকে দিয়েছিল 101 টাকা। তো গল্পটি এবার আগাই। তো এবার সন্ন্যাসী তো সেই 100 টাকা নিয়ে চলে গেল পায়ের ধুলো দিয়ে। এই খবরটি অনাদি ভবতোষ আমাদের কথক এরা হরিদার বাড়িতে আড্ডা মারতো। তারা গিয়ে হরিদাকে বলছে, হরিদা জানেন এরকম একটা সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এসেছিল, যিনি এরকম 1000 বছর ইত্যাদি ইত্যাদি সব বর্ণনা দিয়েছেন। তো হরিদা বলল, চল তো গিয়ে দেখে আসি, এত বড় একটা সন্ন্যাসী, সেই সুযোগ কি ছাড়া যায়? তখন বলল, সে কপাল তো আপনারা নেই, সন্ন্যাসী তো চলে গিয়েছে। বলল, ইস, কি ভুলটাই না হলো, যদি একটু সুযোগ পেতাম সন্ন্যাসীটার গিয়ে পায়ের ধুলো নিতাম, ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন। তো তখন তারা গল্পে গল্পে বলে 100 টাকা দিয়েছে। হরিদা তো অবাক হয়ে যায়, 100 টাকা! হরিদা যে বিভিন্ন রূপ সেজে বের হয়, সেখানে তার 8 আনা, 1 টাকা ইত্যাদি অল্প কিছু পয়সা তার উপার্জন হয়। আর হরিদা এই রূপেই বিভিন্ন রূপ সেজে উপার্জন করেই তিনি আনন্দে থাকতে ভালোবাসেন। তিনি কোনো বেয়ারার কাজ, সরকারি অফিসের কাজ বা চায়ের দোকানের কাজ ইত্যাদি তার একেবারেই পছন্দ না। এই যে ঘড়ি ধরে যে কোনো কাজ করা, সেটা কিন্তু হরিদার মোটেই পছন্দ না। তো হরিদা কখনো বাইজি সেজে রাস্তায় বের হয়। একবার তো একটা পাগল সাজছিল, পাগল সেজে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে প্রত্যেক যাত্রীদের ঢেল ছুঁড়ে মারছিল। তার গলায় ছিল মালা ইত্যাদি, বিভিন্ন পাগলের বেশ যা হয়। যাত্রীরা ভয়ে ভয়ে কেউ হরিদাকে টাকা দিয়ে দিচ্ছিল, আর যারা চিনতে পারছিল তারাও টাকা দিচ্ছিল। টাকা তো নয়, পয়সা। তো তখন বাসের ড্রাইভার কাশীনাথ বলেছিল, এই হরি, অনেক হয়েছে, সরে পড়। তখন সবাই অবাক হয়ে যায়, আরে হরিদা এটা পাগল নাকি, চিনতেই পারেনি কেউ। তারপর মনে করো একবার পুলিশ সেজে দয়াল বাবুর বাগানের লিচু বাগানে গিয়ে ছাত্রদের লিচু চুরি করতে ধরেছিল। তখন স্কুলের হেডমাস্টার এসে নকল পুলিশকে 8 আনা ঘুষ দিয়ে ছাত্রদের ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। তারপরে অবশ্য জানতে বাকি ছিল না যে এটা হরিদাকে, নকল পুলিশকে ঘুষ দিয়েছিল। তো এইভাবে হরিদার কিন্তু সংসার চলতো, বিয়ে টিয়ে করেনি, নিজেই ওইভাবে চলতো। একদিন কাজ করতো, 7 দিন বসে খেত, এটাই ছিল হরিদার পেশা। তাই তার কখনো হাঁড়িতে চাল ফুটতো, কখনো ফুটতো না, শুধু জলই ফুটতো। আর আমাদের লেখকেরা হরিদার বাড়িতে আড্ডা মারতো, আর তারাই চাটা, হাবি জাবি, দুধ ইত্যাদি নিয়ে যেত, হরিদা শুধু চা বানিয়ে দিত এবং আড্ডা ফাড্ডা মারতো। তো এইভাবে কথা বলতে বলতে হঠাৎ জগদীশ বাবুর ব্যাপারটা যখন চলে আসে, তখন হরিদা বলছে যে, আচ্ছা তোদের আজকে আমি জব্বর খেলা দেখাবো। বলছে, আমাদের খেলা দেখা কি লাভ, আমরা কি আপনাকে টাকা দিব? আমরা তো আপনার এখানে আড্ডা মারতে আসি। বলে, না, তোমাদেরকে আমি দেখাবো, তোমরা থেকো জগদীশ বাবুর বাড়িতে, আজকে সন্ধ্যাবেলা আমি খেলা দেখাতে যাব। লেখকরাও রাজি হয়ে গেল, বললো ঠিক আছে, তাহলে আজকে স্পোর্টের চাঁদা নিতে যাব জগদীশ বাবুর বাড়িতে সন্ধ্যাবেলা, তখন তুমি এসো। বললো, আচ্ছা ঠিক আছে, তোমরা যেও চাঁদা নিতে, আমি তখন খেলা দেখাতে যাব। তো ইতিমধ্যে বেশ একটা ফুরফুরে সন্ধ্যা সেদিন ছিল, জ্যোৎস্না আলোকে জগদীশ বাবু বারান্দায় বসেছিলেন। এরা অনাদি ভবতোষ আরো কথকরা, এরা গিয়েছিল স্পোর্টের চাঁদা নিতে। এমন সময় হঠাৎ জগদীশ বাবু অবাক হয়ে যায়, একটা বিরাগী লাইটের ওখানে দাঁড়িয়ে রয়েছে, সাদা চুল, সাদা ধুতি, পরনে আদুর্গা ইত্যাদি। তো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। জগদীশ বাবু অবাক, যেন কোনো পরমাত্মা, দেবাত্মা হঠাৎ তার বাড়িতে এসে হাজির। জগদীশ বাবু বলছেন, আসুন প্রভু আসুন, আপনি আমার বাড়িতে পদধূলি দেন, আপনার আমার বাড়িতে থাকেন।
বলছে আপনি কি ভগবানের থেকেও বড়, নিজেকে কি ভগবানের থেকেও বড় মনে করেন? আপনি ওখান থেকে আমাকে অর্ডার করছেন আসার জন্য, আপনি কি নিচে নেমে আসতে পারছেন না? জগদীশবাবু দৌড়ে নেমে আসে, আমার ভুল হয়েছে প্রভু, আপনি আসুন, আপনাকে কি দিয়ে সাহায্য করবো বলুন। তখন বলছে এক গ্লাস ঠান্ডা জল দাও। তো জল টল খেলো ইত্যাদি, তারপর বললো আমার এখানে থাকুন, আপনি আমাকে মানে পুণ্য দান করুন, আমাকে আশীর্বাদ করুন। বলছে না, এই গোটা পৃথিবী, এই খোলা আকাশ আমার বাড়ি, আমি কোনো বদ্ধ জায়গায় থাকতে পারি না। আসলে বিরাগী তো, বিরাগী সন্ন্যাসীরা এই খোলা আকাশে থাকতেই তারা বেশি ভালোবাসে, তারা বদ্ধ জায়গায় থাকতেও পছন্দ করে না। আর এদিকে অনাদি ভবতোষ কথক এরা তো দেখে না না এটা হরিদা হতেই পারে না, হরিদার ভাষা এরকম নাকি? আর হরিদার সাথে তো আমরা প্রতিদিনই আড্ডা মারি, হরিদা একদমই না এরকম। তো তারপর জগদীশবাবু বললেন আপনাকে কিভাবে সেবা করতে পারি বলুন। তখন জগদীশবাবু 101 টাকা দিয়েছিল। মনে রাখবে, আমি প্রথমেই বলছি, সন্ন্যাসীকে 100 টাকা, বিরাগীকে 101 টাকা, কিন্তু সেই টাকা বিরাগী কিন্তু নেয়নি, না নিয়ে ফিরে চলে এসেছিল। আরো অনেক ঘটনা রয়েছে। তারপর পরের দিন যখন অনাদি ভবতোষ এবং কথকরা হরিদার বাড়িতে আড্ডা মারতে গিয়েছিল, তখন গিয়ে বললো কি হরিদা, তোমার যে খেলা দেখাতে যাওয়ার কথা ছিল, কই গেলে না তো? বললো গিয়েছিলাম তো, আমার ওই ঘরে গিয়ে দেখ। তখন ওরা গিয়ে দেখে সত্যি সত্যি তো সেই ধুতি, গীতা ইত্যাদি সব পড়ে রয়েছে। বলছে অবাক কাণ্ড, আমরা আপনাকে চিনতে পারলাম না, এটা কোনো কথা? আর আপনি কেমন আহাম্মক লোক, 101 টাকা আপনি পায়ে মারিয়ে দিয়ে চলে আসলেন, আপনি সেটা গ্রহণ করলেন না? বলে আমি তো গ্রহণ করতেই পারতাম বোকা, কিন্তু সেটাতে আমার যে বিরাগীর যে ধর্ম, সেই ধর্মটা যে নষ্ট হয়ে যাবে, বিরাগীর যে একটা যে মানে পুণ্য, সেই পুণ্যটা তো আমি অর্জন করতে পারবো না। যতই আমি বহুরূপী হই, তখন তো ওই ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকে গিয়েছি, সেটা তো আমাকে মেনে চলতে হবে। তারপর বলল যে আমি নিশ্চয়ই পরে গিয়ে আমার বকশিসটা অবশ্যই নিয়ে আসবো। তখন ওরা বলল যে বকশিস সে তো 8 আনা 1 টাকা ইত্যাদি এই হবে, 101 টাকা তো দিবে না। বললো সেটাই একজন বহুরূপীর ভাগ্যে আছে, এর থেকে বেশি তো আর নেই। যাই হোক, গল্পটা মোটামুটি এটুকুই, সুবোধ ঘোষের লেখা বহুরূপী, খুব সুন্দর গল্প। তোমরা একটু বড় ভিডিওটা অবশ্যই দেখে নেবে সময় করে। এবার আমাদের আর একটি মাত্র গল্প রয়েছে, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল, সেই গল্পটি এবার আমরা আলোচনা করব। পান্নালাল প্যাটেলের লেখা যে অদল বদল গল্পটি রয়েছে, সেই অদল বদল গল্পটিতে আমরা অমৃত ও ঈশাব, দুই অভিন্ন হৃদয় বন্ধুর আমরা এখানে সাক্ষাৎ পাই। অমৃত আর ঈশাব একদম সেম, একই রকম থাকতে তারা ভালোবাসে। তাদের চাল চলন, আচার ব্যবহার, তাদের যে জামা কাপড় সেটাও তারা একই পরতে ভালোবাসে, এবং তাদের বাড়িও একই পাড়ায় এবং সেটি রাস্তার মুখোমুখি। শুধুমাত্র একটি জায়গায় তাদের দুজনের পার্থক্য আছে। আমরা দেখতে পাই ঈশাবের শুধু বাবা আছে, আর কেউ নেই। আর অমৃতর বাবাও রয়েছে, মাও রয়েছে, আর তারা 3 ভাই। অমৃত আর ঈশাব তারা একই জামা কাপড় যেহেতু পরতে ভালোবাসে, দেখো ঈশাবের জামা তেমন ভাবে ছিল না, তাই ঈশাব একটি নতুন জামা বানিয়েছিল। তার বাবা অন্যজনের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে ঈশাবকে সেই জামা বানিয়ে দিয়েছিল। এবার অমৃত তো জামা লাগবে, এবার জামা তো অমৃতর রয়েছে, তো কাজেই তাকে দিবে না, কিন্তু অমৃতর লাগবেই, কারণ বন্ধুর জামা রয়েছে, আমি না নিলে তো হবে না। এইবার সে তো ডাইরেক্ট গিয়ে বাবাকে বলতে পারছে না, মায়ের কাছে আবদার। তোমরাও যারা পড়াশোনা করছো, এখন ক্লাস 10-এ পড়ো, তোমরাও দেখবে অনেকে বাবাকে ভয় পাও, অনেকে আবার বাবাকে ভালোবাসে, কিন্তু আবদার বেশি মায়ের কাছেই করে সবাই। তো অমৃতও সেরকম মায়ের কাছে আবদার করেছে, বাবাকে কিন্তু বলতে সাহস পায়নি। এবার তার মাকে বললে জানে যে মা বাবাকে বলে আমাকে নতুন জামা বানিয়ে দিবে, কিন্তু তার মা কিছুতেই রাজি হয়নি নতুন জামা দিতে, কারণ তার জামা রয়েছে। আর খুব একটা বেশি বিত্তবান তারা ছিলও না যে চাইলে পরেই জামা তারা দিয়ে দিবে। এবার ওইটা নিয়ে খুব ঝামেলা হলো তার বাড়িতে। অমৃত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, স্কুল যাওয়া বন্ধ করে দিল, এমনকি বাড়িতে আসাও বন্ধ করে দিল।
গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকতো। শেষে বাধ্য হয়ে তার মা বাবাকে বলে ইসাবের মতো একটি জামা বানিয়ে দিল। এই জামা পরে অমৃত এবং ইসাব হোলির দিন বের হয়েছিল ঘুরতে। এই হোলির দিন যখন অমৃত এবং ইসাব হাত ধরাধরি করে ঘুরতে বেরিয়েছিল, তখন দেখতে পায় কালিয়া নামে একজন ওস্তাদ, তাদের মতো সেম বয়সী, সেই কালিয়া নামের একজন ওস্তাদ, মানে বেশ হৃষ্টপুষ্ট চেহারা, সে তার দলবল নিয়ে ওখানে হট্টগোল করছিল, মানে তারা কুস্তি খেলছিল। এবং অমৃত আর ইসাব সেম জামা পরে বের হয়েছে। তাদেরকে দেখে কালিয়া বলল, আয় আমার সাথে কুস্তি লড়বি, কিংবা তোরা দুজন মিলেই কুস্তি লড়। এটা তো ওরা কিছুতেই রাজি হবে না, কারণ কুস্তি লড়তে গেলে জামা কাপড় নোংরা হয়ে যাবে, আর তারা চায় না যে নতুন জামাটি তার নোংরা হোক। মানে ইসাব এবং অমৃত কেউ চায় না যে তার নতুন জামাটি নোংরা হোক। এবার কালিয়াও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। কালিয়া তখন বলছে, তোরা নিজেরা যখন লড়বি না, তাহলে আয় আমার সাথে লড়। এই বলে অমৃতকে সে জড়িয়ে ধরলো এবং অমৃতর সাথে সে কুস্তি লড়বে বলে ঠিক করলো, এবং অমৃতকে ধাক্কা মেরে ফেলে দিল। যেহেতু অমৃতকে কালিয়া কুস্তি করে হারিয়ে দিয়েছিল বা ফেলে দিয়েছিল, এই যে অপমান ইসাবের পছন্দ হয়নি। ইসাব তখন তার বদলা নেওয়ার জন্য কালিয়াকে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং কালিয়ার সাথে যুদ্ধে মেতে ওঠে। কালিয়াকে হারিয়েও দেয়, মানে ব্যাঙের মতো উল্টে ফেলে দেয়। তারপর তো কালিয়া সেখান থেকে ভয় পেয়ে পালায় আর কি, দৌড়ে চলে যায়। কিন্তু তখন লক্ষ্য করে ইসাবের জামা কিন্তু তার পকেটটা ছিঁড়ে গিয়েছে, মানে কুস্তি করতে গিয়ে তার জামার পকেট ছিঁড়ে গিয়েছে। ইসাবের বাবা হাসান পাঠান, সে ইসাবকে অনেক কষ্ট করে যেহেতু জামা বানিয়ে দিয়েছিল, তাই ইসাব এবার ভয় পেয়েছে যে বাবা যদি দেখে নতুন জামাটি আমি ছিঁড়ে ফেলেছি, তাহলে বাবা আমাকে মারবে। এবং ইসাব ভীষণ ভয় পাচ্ছিল। তখন সেই ভয় পাওয়া দেখে অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল, এবং অমৃত বলল যে ইসাব, আমার জামাটা তুই পর, তোর জামাটা আমাকে দে, আমাদের যেহেতু একই জামা। কারণ তোকে তোর বাবা এই অবস্থায় দেখলে মারবে, আর আমাকে যদি আমার বাবা মারতে নেয়, আমার মা সামনে এসে বাধা দেবে। তোকে মারতে গেলেও কেউ আটকানোর কেউ নেই। তাই তারা তাদের বাড়ির এক কোণে গিয়ে জামা অদল বদল করে নেয়। এই জামা অদল বদলের ঘটনাটি একটি ছেলে কিন্তু চুপিসারে দেখে নেয়। আরেকজন দেখে, কে বলতো? ইসাবের বাবা। এবং এই যে জামা অদল বদলের ঘটনাটি ঘটে, এই ঘটনাটি পরে কিন্তু জানাজানি হয়ে যায়। অমৃত এবং ইসাবের এই দুজনের জামা অদল বদলের ঘটনাটি দেখে হাসান পাঠান ভীষণ মুগ্ধ হন, এবং তিনি অমৃতকে নিজের ছেলের মতো, নিজের ছেলের থেকেও বেশি শ্রদ্ধা করতে থাকেন। তখন তিনি অমৃতর মাকে বাহালি বৌদি বলে ডাকেন। তিনি বাহালি বৌদিকে ডেকে সমস্ত ঘটনা বলে দেন, এবং তিনি গোটা পাড়ায় এই কথাটি প্রচার করেন যে অমৃত এবং ইসাব অভিন্ন হৃদয় দুই বন্ধু। এই ঘটনাটি তাদের পাড়ায় রটে যায়, এবং এই ঘটনাটি তাদের প্রধানের কানেও চলে যায়। তখন গ্রামের প্রধান তাদের অমৃত এবং ইসাবকে অদল এবং বদল এই দুটি নামে ডাকার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে তাদের নাম হয়ে যায় অদল বদল। দেখো, আমি ভীষণ সংক্ষেপে, খুবই সংক্ষেপে এই যে লেখাটি, মানে আমাদের যে গল্পটি রয়েছে, সেই গল্পটি আলোচনা করলাম। এরপরে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। মানে তোমাদের কবিতার যে 4টি কবিতা আছে, সেই কবিতাগুলি থাকবে। তারপর আমরা সহায়ক পাঠ 3টি রয়েছে, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, সেগুলো নিয়েও আলোচনা করব ভীষণ সংক্ষেপে। তারপর সাজেশন দেব। তারপর আমরা মক টেস্টের মতো ধরো আরো অনেক কিছু রয়েছে, চিঠি রয়েছে, রচনা রয়েছে, সেগুলি নিয়েও আলোচনা করব, গ্রামার নিয়েও আলোচনা করব, ধীরে ধীরে সবকিছু নিয়ে আলোচনা করব। তো আজ তাহলে এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।